Hello everybody, myself Sudipto Chaudhary and welcome to my video and also welcome to MBBS Life. তোমরা কি জানো MBBS এর ফুল ফর্মটা কি? Do you know what MBBS stands for? MBBS মানে হচ্ছে ব্যাচেলর অফ মেডিসিন অ্যান্ড ব্যাচেলর অফ সার্জারি। এটা হচ্ছে তোমার আন্ডার গ্রাজুয়েট একটা প্রফেশনাল ডিগ্রি, যেটা হচ্ছে তোমার ডাক্তার হওয়ার জন্য একটা গেটওয়ে। তো আসো আজকে ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে বলে নিই আজকে ভিডিওটা করার উদ্দেশ্যটা কি। অনেকেই জানতে চেয়েছো বা অনেকের মনে একটা কমন প্রশ্ন থাকে যে মেডিকেল লাইফ কিভাবে ডিল করতে হয়, প্রথম বর্ষে ক্লাস শুরু হওয়ার আগে আমাদের কি কি জিনিস জানতে হবে, কি কি বই কিনতে হয়, কিভাবে মেডিকেলের পড়াশোনা শুরু করতে হয়। তো এসব বিষয় নিয়ে আমি আজকে কথা বলার চেষ্টা করবো। তো সংক্ষেপে যদি বলতে যাই, ইন দিস ভিডিও আই উইল ওয়াক ইউ টু দ্য মোস্ট এসেন্সিয়াল থিংস ইউ নিড টু নো বিফোর স্টার্টিং ইউর মেডিকেল জার্নি। অ্যান্ড আই নো ইউ আর ফিলিং এক্সাইটেড অ্যান্ড কনফিউজড, বাট নো নিড টু ওয়ারি, আই এম হিয়ার উইথ ইউ। আসো শুরু করি। তো আজকে আমরা যেসব বিষয় নিয়ে কথা বলবো সেগুলো আমি এখানে লিখে রেখেছি। আন্ডারস্ট্যান্ডিং মেডিকেল লাইফ, ওভারভিউ অফ ফার্স্ট ইয়ার সাবজেক্টস, এক্সাম সিস্টেম অ্যান্ড সাপ্লিমেন্টারি, ইন্টিগ্রেটেড টিচিং অ্যান্ড অ্যাসাইনমেন্টস, বুকস ইউ উইল নিড, বাইং বোনস ফর অ্যানাটমি, স্টার্টিং আর্লি দ্য স্মার্ট ওয়ে। আসলে শুরু করি। আন্ডারস্ট্যান্ডিং মেডিকেল লাইফ, মেডিকেল লাইফকে জানা। হোয়াট মেক্স মেডিকেল লাইফ ডিফারেন্ট ফ্রম স্কুল আর কলেজ? স্কুল আর কলেজের সাথে মেডিকেল লাইফের ডিফারেন্সটা ঠিক কোন জায়গায়? ধরো স্কুল আর কলেজে তুমি সারা বছর গেলে না, বছরে দুটো পরীক্ষা অ্যাটেন্ড করতে হয়, একটা অর্ধসাময়িক, একটা বার্ষিক পরীক্ষা। তুমি পরীক্ষার এক মাস আগে বা এক সপ্তাহ আগে খুব ধুমিয়ে পড়াশোনা শুরু করলে পাশ করে গেলে, ইভেন অনেকে প্লেসও করে যায়। কিন্তু মেডিকেল লাইফ সেরকম না। মেডিকেল লাইফে তোমাকে ডেলি প্রেজেন্ট থাকতে হবে, ডেলি এক্সাম দেওয়ার মন মানসিকতা নিয়ে আসতে হবে, ডেলি এক্সাম ফেস করতে হবে, আইটেম এক্সাম। সো এটা হচ্ছে তোমার মেডিকেল লাইফের সাথে স্কুল আর কলেজ লাইফের মূল পার্থক্য। সো এখান থেকে আমরা কি শিখলাম, যে মেডিকেল লাইফে কনসিস্টেন্সি খুব 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 ম্যাটার করে। মেডিকেল লাইফে তোমাকে কনসিস্টেন্ট থাকতে হবে, ধারাবাহিকভাবে সবসময় পড়ালেখা করে যাওয়ার মন মানসিকতা চালিয়ে যেতে হবে। পরের দুটো বিষয়, হাউ টু মেন্টালি প্রিপেয়ার ফর দ্য জার্নি হেড অ্যান্ড ব্যালেন্সিং স্টাডিজ উইথ মেন্টাল ওয়েলবিং। এই দুটো বিষয় নিয়ে আমি পরবর্তীতে তোমাদের সাথে কথা বলবো, কারণ এগুলো নিয়ে যদি এখন কথা বলি ভিডিওর ডিউরেশনটা খুব বড় হয়ে যাবে। আসলে পরের টপিকে যাই। ওভারভিউ অফ ফার্স্ট ইয়ার সাবজেক্টস। প্রথম বর্ষে আমাদের 3টে সাবজেক্ট পড়তে হয়। প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ দুটো মিলে আমাদের ফার্স্ট ফেজ, আর ফার্স্ট ফেজের ডিউরেশন হচ্ছে 1.5 ইয়ার্স, মানে 1.5 বছর। এই 1.5 বছর আমাদের 3টে সাবজেক্ট পড়তে হবে, অ্যানাটমি, ফিজিওলজি অ্যান্ড বায়োকেমিস্ট্রি। অ্যানাটমি হচ্ছে অঙ্গ ব্যবচ্ছেদ বিদ্যা, যেখানে তোমাদের বিভিন্ন অঙ্গ বা অর্গানের স্ট্রাকচার, রিলেশনস এগুলো পড়ানো হবে। আর অ্যানাটমিটা খুব বড় একটা ভার্সটাইল সাবজেক্ট। এটার আন্ডারে তোমাদের হিস্টোলজি আছে, এমব্রায়োলজি আছে। এটা নিয়ে আমি পরবর্তীতে বিশদভাবে একটা ফিডব্যাক দেওয়ার চেষ্টা করবো। আসো এবার পরবর্তী সাবজেক্ট নিয়ে বলি, ফিজিওলজি আমাদের বডির নর্মাল ফাংশন নিয়ে আলোচনা করবে। যারা মেডিসিনে ক্যারিয়ার করতে চায় তাদের জন্য ফিজিওলজিটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ তুমি যদি বডির নর্মাল ফাংশনই না জানো, নর্মাল ফিজিওলজি না বুঝো, তাহলে তুমি কিভাবে অ্যাবনর্মাল জিনিস বুঝবে বা প্যাথোলজি তুমি বুঝতে পারবে। সো ফিজিওলজি একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, আর অ্যানাটমি আর ফিজিওলজি দুটাই কিন্তু ক্লোজলি রিলেটেড। এবার আসলে বায়োকেমিস্ট্রি হচ্ছে দেহের বডির নর্মাল বায়োকেমিক্যাল রিয়াকশন নিয়ে কথা বলবে। সো এটাও গুরুত্বপূর্ণ সব দিক দিয়ে। এবার আসো তোমাদের সাথে কথা বলি এক্সাম সিস্টেম অ্যান্ড সাপ্লিমেন্টারি নিয়ে। এক্সাম সিস্টেম, মেডিকেলের 4 ধরনের এক্সাম থাকে, আইটেম, কার্ড, টার্ম, প্রফ। আসো এগুলো নিয়ে আমি নিচে লিখেছি, এই যে এক্সামস, আইটেম, কার্ড, টার্ম, প্রফ। আইটেমটা কি জিনিস? তোমাদেরকে ডেলি যে পড়ানো হবে তার উপর ভিত্তি করে একটা অ্যাসেসমেন্ট এক্সাম তোমাদের পরদিন দেওয়া হবে, সেটা হচ্ছে আইটেম এক্সাম। ধরো আজকে তোমাদেরকে হার্ট পড়ানো হলো, হার্টের উপর তোমাদের পরদিন একটা অ্যাসেসমেন্ট এক্সাম নেওয়া হলো, যা লেকচারে পড়িয়েছেন বা টিউটোরিয়ালে স্যার ম্যামরা পড়িয়েছেন, তারপর একটা এক্সাম হবে 10 মার্কসের, সেটা হচ্ছে আইটেম এক্সাম। এই 10 মার্কসের এক্সামে তোমাকে 6 পেয়ে পাস করতে হবে, 6 আউট অফ 10, অর্থাৎ 60% মার্কস তোমাকে পেতে হবে। মেডিকেলের সিস্টেমই হচ্ছে এটা, যে সবসময় 60% মার্কস নিয়ে পাস করতে হয়, অর্থাৎ 100তে 60% মার্কস নিয়ে তোমাকে পাস করতে হবে। তো আইটেমেও সেরকম 10-এ 6 পেতে হবে। এরকম 10টা বা 12টা বা 15টা আইটেম নিয়ে একটা কার্ড এক্সাম হয়। মূলত একটা টার্মের আন্ডারে দুটো কার্ড থাকে, একটা কার্ড এক্সাম হয়, অনেকগুলো আইটেম মিলে একটা কার্ড এক্সাম হবে। কার্ড এক্সামে তোমাকে পাস করতে হবে। কার্ড এক্সামে তুমি পাস করলে তুমি টার্ম এক্সামে বসা ক্লিয়ারেন্স পাবে। এরকম মেডিকেলের 3টে টার্ম আছে, ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, থার্ড টার্ম। এরকম 3টে টার্ম যদি তুমি পাস করতে পারো তখন তুমি প্রফেশনাল এক্সামিনেশনে ক্লিয়ারেন্স পাবে বা প্রফে বসতে পারবে। তাহলে বোঝানো গেল যে আমাদের মেডিকেলে মূলত 3 ধরনের এক্সাম হয়, আইটেম এক্সাম, কার্ড এক্সাম, টার্ম এক্সাম, প্রফ এক্সাম বা প্রফেশনাল এক্সাম। এই টার্ম এক্সামটা প্রফেশনাল এক্সামের মতো নেওয়া হয়, রিটেন, ভাইবা, প্র্যাকটিক্যাল সব কিছু নেওয়া হয়। কার্ডেও কোনো মেডিকেল প্র্যাকটিক্যাল হয় বা কোনো মেডিকেল প্র্যাকটিক্যাল হয় না। এবার আসি আমরা, যদি তুমি কোনো এক্সামে পাস করতে না পারো বা ফেল করো, মেডিকেলের বাসে যাকে বলা হয় পেন্ডিং, সেক্ষেত্রে তোমাকে সাপ্লিমেন্টারি বা সাপ্লি এক্সামে বসতে হবে। সাপ্লি এক্সামে যদি পাস করতে না পারো সেক্ষেত্রে তোমার রিসাপ্লি দিতে হবে। রিসাপ্লিতে যদি পাস করতে না পারো সেক্ষেত্রে সুপার সাপ্লি একটা এক্সাম হবে, সেটা বসতে হবে। তো এটা হচ্ছে এক্সাম সিস্টেম বা এক্সাম কাঠামো।
তো এই এক্সামে তোমাদের কার্ড এক্সামে রিটেন হয়, ভাইবা হয়, টার্মে রিটেন হয়, ভাইবা হয়, প্র্যাকটিক্যাল হয়, কার্ডেও প্র্যাকটিক্যাল হয় অনেক মেডিকেলে। তো প্র্যাকটিক্যাল এক্সামে তোমাদের ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি প্র্যাকটিক্যালের মধ্যে একটা বিষয় আছে, অ্যানাটমিতেও আছে, সেটা হচ্ছে অবজেক্টিভ স্ট্রাকচার প্র্যাকটিক্যাল এক্সামিনেশন। এটা হচ্ছে তোমার 10টা বা 12টা স্টেশন থাকবে। সেই স্টেশনগুলোতে তোমার ঘুরে ঘুরে গিয়ে পরীক্ষা দিতে হবে। প্রতিটা স্টেশনে তুমি টাইম পাবে 1.5 থেকে 2 মিনিট। মাঝখানে একজন বেল নিয়ে বসে থাকবেন। তোমাকে প্রতিটা স্টেশনে গিয়ে 1.5-2 মিনিটের মধ্যে প্রশ্নগুলোর আনসার করে আসতে হবে। এভাবে ঘুরে, সবগুলো স্টেশন পাশাপাশি থাকবে, ঘুরে এসে শেষ করতে হবে। সেখানে হয়তো কোনো প্রসিজার থাকতে পারে, কোনো লিভিং অ্যানাটমি দিতে পারে, বা কোনো প্রশ্ন দিতে পারে, কয়েকটা প্রশ্ন দিতে পারে। সেই প্রশ্নগুলো তোমাকে আনসার করতে হবে। এটা অ্যানাটমিতেও আছে, ফিজিওলজিতে আছে, বায়োকেমিস্ট্রিতে আছে, সবগুলোতে অস্পি এক্সামটা আছে। আসলে খুব দ্রুত পরীক্ষাটা দিতে হয়, শেষ করতে হয়। অনলি 1.5 মিনিট বা 2 মিনিট টাইম থাকে। এটা হচ্ছে অস্পি এক্সাম। এছাড়া প্র্যাকটিক্যাল এক্সাম তো আছেই। তারপরে তোমার ভাইভা, রিটেন। অ্যানাটমির ভাইভার মধ্যে আবার আছে রেডিওলজি আছে, ডিসেকশন আছে, কোয়েশ্চেন এক্সপ্লেনেশন আছে, তারপরে সারফেস মার্কিং বলে একটা জিনিস আছে। এগুলো নিয়ে পরবর্তীতে আমরা কথা বলবো। তো এই হচ্ছে মেডিকেলের এক্সাম সিস্টেম বা পরীক্ষার কাঠামো। আমরা এই বিষয়গুলো নিয়ে, সাবজেক্টগুলো নিয়ে কথা বলেছি, অ্যাবাউট মেডিকেল লাইফ কথা বলেছি। এবার আসো আমরা পরবর্তী টপিকে যাই। আমাদের পরবর্তী টপিক হচ্ছে ইন্টিগ্রেটেড টিচিং অ্যান্ড অ্যাসাইনমেন্টস। ইন্টিগ্রেটেড টিচিং মানে কি? ইন্টিগ্রেশন মানে হচ্ছে সমন্বয়, অনেক কিছুর একসাথে সমন্বয় করা। সো মেডিকেলে যে তোমরা 3টে সাবজেক্ট পড়বে, সবগুলো সমন্বয়ে সাথে ক্লিনিক্যাল নলেজকে একসাথে গ্যাদার করে যে তোমাদের যে বিশেষ ক্লাস নেওয়া হবে, সেটা হচ্ছে ইন্টিগ্রেটেড টিচিং, যেটা খুব সম্প্রতি চালু হয়েছে। তো এই ক্লাসগুলোতে তোমাদের অবশ্যই অ্যাটেন্ড করতে হবে, কারণ এগুলোর অ্যাটেন্ডেন্স আর এগুলোতে যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয় সেটার মার্কস কিন্তু তোমাদের প্রফেশনাল এক্সামে যুক্ত হবে। সো ইন্টিগ্রেটেড টিচিংটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় মেডিকেল লাইফে। ইন্টিগ্রেটেড টিচিংয়ে তুমি অবশ্যই প্রেজেন্ট থাকবে। এছাড়া টিচাররা যে অ্যাসাইনমেন্টগুলো দিবে সেগুলোও করবে। আর প্র্যাকটিক্যাল ক্লাসও তুমি অ্যাটেন্ড করবে, কারণ প্র্যাকটিক্যাল তোমাদেরকে অনেক স্কিল শিখাবে যেগুলো তোমার পরবর্তীতে লাগবে। যেমন ফিজিওলজিতে আমাদের ব্লাড প্রেশার মাপা শেখানো হয়, বিপি মেজারিং, যেটা তোমার একদম মেডিকেল সেক্টরে যতদিন থাকো ততদিন কাজে লাগবে, ক্লিনিক্যাল প্র্যাকটিসে কাজে লাগবে। সো প্র্যাকটিক্যাল ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই হচ্ছে কথা। এছাড়া তোমাদের মেডিকেলে লেকচার ক্লাস হয়। লেকচার ক্লাস গ্যালারিতে হবে, নিবেন হচ্ছেন প্রফেসররা, অর্থাৎ সিনিয়র টিচাররা। ওনারা হচ্ছে লেকচার ক্লাস নেবেন। এগুলো হচ্ছে 1 ঘন্টা হয়। আর যেগুলো জুনিয়র লেকচাররা নেন, অর্থাৎ টিউটোরিয়াল ক্লাস ওনারা কন্ডাক্ট করেন, সেগুলো হচ্ছে 2 আওয়ার্সের হয়। এই হচ্ছে তোমাদের ক্লাস মেডিকেলে। তো আমি তোমাদের সাথে সাবজেক্ট নিয়ে বললাম, পরীক্ষা নিয়ে বললাম, ক্লাস নিয়েও কথা বলে ফেললাম। এবার একটা জিনিস আমি লিখে রেখেছি, নোটবুক ডেডিকেটেড ফর অল দ্য ফিগার্স। তোমরা মেডিকেল লাইফে ক্লাস শুরু হওয়ার আগে একটা নোটবুক বা একটা নোট বই কিনে ফেলবে, খাতা কিনে ফেলবে। খাতাটাতে শুধু তোমরা ফিগারগুলো আঁকবে, অর্থাৎ মেডিকেলের যত রকমের ফিগার। অ্যানাটমির জন্য একটা আলাদা খাতা করতে পারো। অ্যানাটমিতে ফিগার যেহেতু অনেক অনেক বেশি, আর অ্যানাটমিতে ফিগারের জন্য আলাদা মার্কস আছে। টিচারের কাছে ইমপ্রেশন ভালো একটা ভালো উপায় হচ্ছে খাতাতে সুন্দর করে ফিগার আঁকা। সো ফিগারের জন্য একটা আলাদা খাতা করবে, সেখানে সব ধরনের ফিগার থাকবে। এই হচ্ছে কথা। তারপর পরবর্তী টপিকে আমরা যাই। পরবর্তী টপিক হচ্ছে, আচ্ছা একটা কথা তোমাদের বলা হয়নি, মেডিকেলে কিন্তু অ্যাটেন্ডেন্সটা খুব ম্যাটার করে। অ্যাটেন্ডেন্স হচ্ছে 75% তোমাদের থাকতেই হবে। 75%-এর নিচে হলে এক্সামে বসে নিয়ে ঝামেলা করবে। আসো এবার বই নিয়ে আমরা কথা বলি। তোমাদের প্রথম যে বইগুলো লাগবে সেগুলো নিয়ে একটু আলোচনা করি। অ্যানাটমিতে তোমাদের বই যেগুলো লাগবে তার মধ্যে সবচেয়ে ইজিয়েস্ট হচ্ছে বিশ্রাম সিংয়ের বই, ইন্ডিয়ান রাইটার বিশ্রাম সিং। তারপরে আরও একটা আছে ইজিয়েস্ট বই, হচ্ছে বিডি চৌরাশিয়া। একে দত্ত আছে বই। একে দত্ত একটু কঠিন, তবে তোমাকে ধৈর্য নিয়ে পড়তে হবে। ভিসেরার জন্য একে দত্ত খুবই ভালো। বিশ্রাম সিং স্যারের বই বোনস পড়ার জন্য ভালো। সো এইসব বই তুমি কিনতে পারো। তুমি প্রথমত বিশ্রাম সিং আর বিডি চৌরাশিয়া কিনে শুরু করতে পারো। এছাড়া একটা নিটার অ্যাটলাস তুমি নিতে পারো ছবি দেখার জন্য, যদিও এটার পিডিএফ আছে এখন বর্তমানে। তুমি পিডিএফ দিয়ে যদি পারো তাহলে ভালো, তোমার অনেক টাকা বেঁচে যাবে। এছাড়া আছে এমব্রায়োলজির বই ল্যাংম্যান হচ্ছে টেক্সট বুক। এছাড়া একটা সহজ বই আছে ফিটাস, আর এগুলো বাইরে গাইড তো থাকছেই। হিস্টোলজির জন্য তোমরা আপাতত কোনো বই নেওয়ার দরকার নেই। তোমাদের কলেজ থেকে স্যার হয়তো বলবেন জন কোয়েরা, ডিফিওর্স, যে বইটা বলে সে বইটা কিনে নেবে। এছাড়া চন্দনা ম্যাডামের একটা বই আছে, চন্দনা সরকার ম্যাডামের লাকি স্লাইডস। এই বইটা অবশ্যই কিনবে তোমরা। বইটাতে সহজ করে সব ধরনের স্লাইডের বর্ণনা দেওয়া আছে। এছাড়া গাইড হচ্ছে আমাদের সার্বজনীন গাইড আরিফ। এরপরে আসো অস্টিওলজিতে পোদ্দারের একটা বই আছে, পোদ্দার অস্টিওলজি মনে হয় বললে দেবে। এছাড়া তুমি যদি খুব ভালো করে কম সময়ে অস্টিওলজি পার্টটা তুমি রিভিশন করতে চাও, সেক্ষেত্রে টেরিয়ন একটা বই আছে, তুমি এই বইটা নিতে পারো। ডিসেকশনের জন্য মান্নান্স ডিসেকশন আছে, এই বইটা নিতে পারো। এ হচ্ছে অ্যানাটমি বিষয়ের কথা। পরবর্তীতে বই যা লাগবে সেটা নিয়ে পরবর্তীতে বলবো। এটা হচ্ছে তোমার বিগিনার্স লেভেলের জন্য যারা বই দরকার তা আমি লিখে রেখেছি। এরপর আসে ফিজিওলজির মেইন টেক্সট বুক হচ্ছে গাইটন অ্যান্ড হল। এটা হচ্ছে তোমার মেইন টেক্সট বুক, এটা তোমার লাগবে।
অনেকে দেখবে শুধুমাত্র আরিফ পড়ে পাস করে যাচ্ছে, কিন্তু আমি তোমাকে বলবো যদি তুমি পারো, তুমি তোমার ফার্স্ট ফেজের মধ্যে গাইটন অ্যান্ড হল এই বইটার 30-35% একটু করে রাখার চেষ্টা করো, তাহলে তোমার পোস্ট গ্রাজুয়েশনে অনেক কাজে আসবে। কারণ আলটিমেট পোস্ট গ্রাজুয়েশনে গিয়ে তোমার গাইডন পড়তেই হবে। সো তুমি যতটুকু পারো পড়ে রাখো, কারণ টেক্সট বুক পড়ার একটা আলাদা গুরুত্ব আছে যেটা সবাই বুঝে না। সো তুমি চাইলে গাইডনটা পড়ে রাখতে পারো যতটুকু সম্ভব। আর ফিগারের জন্য গাইডনে যেতেই হবে, কিছু কিছু ফিগার, গ্রাফ, ডায়াগ্রামের জন্য যেতে হয়। এছাড়া আরিফ গাইডটা থাকছেই, কম সাইজ, এটা এখন নেওয়ার দরকার নেই। আর যাদের গাইডন পড়ে ভালো লেগে যাবে তারা জ্ঞানঙ্গে যেতে পারো, যদিও মনে হয় না কারোর লাগবে। আচ্ছা আসো পরের টপিক, বায়োকেমিস্ট্রি। বায়োকেমিস্ট্রিতে তুমি মোজাম্মেল স্যারের একটা বই আছে এবিসি অফ মেডিকেল বায়োকেমিস্ট্রি, এটা নেবে সবচেয়ে লেটেস্ট এডিশনটা, কারণ এই বইটাতে প্রতিবারই নতুন এডিশনে কিছু না কিছু অ্যাড হয়। সো এবিসি বইটা নেবে। এছাড়া লিপিন কট আছে টেক্সট বুক হিসেবে, লিপিন কট এখন নেওয়ার দরকার নেই, কলেজ থেকে বললে তারপর নিও। হার্পার্স আছে, সত্যনারায়ণস আছে, বাসুদেবান আছে। এই সত্যনারায়ণ, বাসুদেবান এগুলো টিউটোরিয়াল স্যার ম্যাডামরা হয়তো পড়াবেন বিভিন্ন রেফারেন্সের জন্য। এছাড়া আছে আরিফ গাইডটা লাগবে। আর প্র্যাকটিক্যালের জন্য ফিজিওলজি বায়োকেমিস্ট্রি এই দুই সাবজেক্টের প্র্যাকটিক্যালের জন্য যে বইটার সাথে রুহুল আমিনের বই বললে দিবে লাইব্রেরিতে। সো এই হচ্ছে বই নিয়ে কথাবার্তা, তোমাদের হালকা পাতলা করে বই দিলাম বই নিয়ে যা লাগবে। তো আসো একটা বিষয় তোমাদেরকে বলে রাখি, যখন তোমাদের প্রফেশনাল এক্সামের ভাইবা হবে, ভাইবা নেবেন এক্সটার্নাল স্যার ম্যামরা। তো এক্সটার্নাল এসে ওনার যদি তোমার কোনো উত্তর মন মতো না হয়, উনি তোমাকে জিজ্ঞেস করবেন যে তুমি কোন বই থেকে এটা পড়েছো, বা তোমার কাছে রেফারেন্স জানতে চাইবে। তো সেক্ষেত্রে তুমি কখনোই রেফারেন্স হিসেবে গাইডের নাম বলতে পারবে না, আরিফ গাইড বলতে পারবে না, বললে তুমি ওখানে শেষ, ওইখানেই ফেল। তোমাকে অবশ্যই কোনো একটা টেক্সট বুকের নাম বলতে হবে যেটা একদম সার্বজনীন স্বীকৃত, ওরকম একটা টেক্সট বুকের নাম তোমাকে বলতে হবে। এসব নিয়েও পরবর্তীতে কথা বলা যাবে। আমরা তো আজকে একদম প্রাইমারি কিছু বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো। সো এই হচ্ছে বইয়ের ব্যাপারে কথা। তো যতই যে বই পড়ো, তোমাদের ভাইভাতে, তোমাদের কলেজের টার্ন পরীক্ষা বা ভাইভা কার্ড পরীক্ষাতে যে ভাইভা হবে, ভাইভা এক্সামে টিচাররা, স্যার ম্যামরা লেকচার স্লাইড থেকে প্রশ্ন করবেন। কারণ সবাই চান যে তার নিজের স্লাইডে যে পড়াটা আছে, যে ইনফোটা আছে, যে কথাগুলো আছে, তার স্টুডেন্টদের মুখ দিয়ে যাতে সেগুলোই বের হয়। সো সব প্রফেসররা চাইবেন যে তুমি যাতে তাদের স্লাইড অনুযায়ী অ্যান্সার করো। সো সে কারণে তোমাদের সব লেকচার, এই সব প্রফেসরদের স্লাইডগুলো মেনটেন করতে হবে, রেগুলার স্লাইডগুলো বিষয়ে আপডেটেড থাকতে হবে। আমি আমার টেলিগ্রাম চ্যানেলে স্লাইডের ড্রাইভ লিঙ্ক দিয়ে দিয়েছি। সো ভাইবার জন্য লেকচার স্লাইডস অবশ্যই ফলো করতে হবে। এছাড়া আমার পার্সোনাল নোটস পিডিএফ তো থাকছেই। এরপর আসো ইমপ্রেশন ম্যাটার্স, একটা কথা আমি লিখেছি ইমপ্রেশনের বিষয়টা। তোমার মেডিকেল লাইফে ইমপ্রেশন জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। ধরো তুমি একটা কোনো প্রফেসরের কাছে তুমি ক্লাসে কালার হয়ে গেলে বা মার্ক হয়ে গেলে, নেগেটিভলি মার্কড হয়ে গেলে, এখন উনি কিন্তু চাইলে তোমাকে ওনার কাছে যখন তুমি ভাইভা দিতে যাবে, আলটিমেটলি ভাইভা তো ওদের কাছে দিতে হবে, চাইলে তোমাকে ফেল করিয়ে দিতে পারেন। যদিও মোরালিটির দিক দিয়ে চিন্তা করলে কখনো কোনো স্যার করেন না, কিন্তু ওনার যদি তোমার উপর কোনো একটা ব্যাড ইমপ্রেশন তুমি ক্রিয়েট করে ফেলো, সেক্ষেত্রে কিন্তু একটা চান্স তৈরি হয় যে উনি তোমার উপর আগে থেকে একটা খারাপ ধারণা পোষণ করে তোমার পরীক্ষা নিতে বসবেন। সো এটা কিন্তু রিস্কি হয়ে যায়। সো মেডিকেলে এমন কোনো কাজ করবে না যেটা প্রফেসরদের কাছে মনে হয় যে ডিসরেসপেক্টফুল, বা ওদের সাথে কোনো অভদ্রতা করবে না, সবসময় ওয়েল ম্যানার শো করবে ওদের সাথে। অ্যাটিটিউডটা খুব বড় একটা বিষয় মেডিকেল লাইফে। আর অ্যাটেন্ড এভরি এক্সামস, সব পরীক্ষায় অ্যাটেন্ড করার চেষ্টা করবে। ধরো তুমি যেটা কোনো কার্ড এক্সাম বা টার্ম এক্সামের প্রস্তুতি ঠিকমতো হয়নি, তুমি বসলে না, পরবর্তীতে সাপ্লিমেন্টারি এক্সাম দেওয়ার চিন্তা করলে, সেক্ষেত্রে তোমার একে তো এক্সপিরিয়েন্সটা হবে না, প্রথম পরীক্ষার প্রশ্ন সম্পর্কে আইডিয়া হবে না, দ্বিতীয়ত ওই যে বললাম ইমপ্রেশন ম্যাটার্স, খারাপ একটা ইমপ্রেশন তৈরি হয়ে যাবে স্যার ম্যাডামদের মধ্যে। সো এই হচ্ছে তোমার মূলত মেডিকেলের বই, এক্সাম, এগুলো নিয়ে কথা। আরেকটা বিষয় আমি লিখে রেখেছিলাম, সেটা হচ্ছে তোমার ডিফারেন্স বিটুইন গাইডস ভার্সেস টেক্সট বুক। দেখো গাইডগুলো হচ্ছে তোমার প্রফেশনাল এক্সাম, ওখানে তোমার যেভাবে রিটেন আনসার করতে হয়, যেভাবে ভাইবার জন্য যেসব টপিক থাকে শুধু সেগুলোর উপর ফোকাস করে শুধু সেগুলো উত্তর দিয়ে রেখেছে। এগুলো পড়লে তুমি পাস করে যাবে, পাস তো করবে আলটিমেটলি দিন শেষে, কিন্তু তোমার যে নলেজের যে গভীরতা, বা তোমার পোস্ট গ্রাজুয়েশনের জন্য তোমার যে লেভেলের পড়ালেখা করা দরকার, সেরকম যদি তুমি নলেজ গ্যাদার করতে চাও, তোমার টেক্সট বুক অবশ্যই পড়তে হবে। আর সব বিষয়ের বিস্তারিত জানতে গেলেও তোমার টেক্সট বুকের দ্বারস্থ হতেই হবে। সো টেক্সট বুক আর গাইড কখনো এক পাল্লায় মাপা যাবে না। টেক্সট বুকের গুরুত্বটাই আলাদা। যদিও আমরা ম্যাক্সিমাম সময় আমাদের সময় স্বল্পতার কারণে হোক বা আমাদের কাছে কঠিন মনে হয়, সে কারণে আমরা টেক্সট বুক এড়িয়ে যাই, অ্যাভয়েড করি। কিন্তু চাইলে তুমি টেক্সট বুক পড়তে পারো। তুমি যদি গাইড পড়ে টাইম পাও, তোমার যে টপিকটা ইন্টারেস্টিং লাগে, তুমি টেক্সট বুক থেকে সেই টপিকটা পড়তে পারো। সব টেক্সট বুক যে কিনতে হবে তাও না, তুমি একটা লাইব্রেরি কার্ড করে ফেললে, আমাদের কলেজের লাইব্রেরি বা যে কলেজে আছো সেই কলেজের লাইব্রেরি থেকে লাইব্রেরি কার্ড দিয়ে টেক্সট বুক নিয়ে ছুটির পরে পড়ে আসলে করা যায়। হোয়েন টু বাই অ্যান্ড হোয়েন টু ইউজ পিডিএফ। বই সবসময় লেটেস্ট এডিশন কেনার চেষ্টা করবে, পুরান বই কিনবে না তাড়াহুড়ো করে। আর যদি তোমার পিডিএফ দিয়ে কাজ চলে, তখন তুমি পিডিএফ পড়েই চালতে পারবে।
যার যেরকম পছন্দ। এবার আসলে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলি, সেটা হচ্ছে বাইং বোনস ফর অ্যানাটমি। আমাদের সবারই প্রথম বর্ষে ক্লাস শুরু হলে কয়েকদিনের ভেতরে একটা বোনস সেট কিনতে হয়। তো এটা মানুষেরই বোনস। তো এই বোনসটা কেনার ব্যাপারে কিছু বিষয় নিয়ে তোমার একটু সতর্ক থাকাটা জরুরি। আসলে সেই বিষয়গুলো আজকে আমি তোমাদেরকে একটু তুলে ধরি। তো সেটা হচ্ছে এই যে বোনস বাইং গাইড। তোমার অবশ্যই বোনস কেনার সময় এক্সপিরিয়েন্স কাউকে নিয়ে যাওয়া উচিত, কারণ যিনি বোনসের সব পার্টস চেনেন, বোনস চেনেন আর বোনস সম্পর্কে ভালো ধারণা রাখেন। কারণ কোনো একটা পার্ট যদি মিসিং থাকে, সেক্ষেত্রে তোমার ওই পার্টটা পড়ার জন্য তোমার একটা ফ্রেন্ডের বা অন্য কারো কাছে যেতে হবে। হয়তো সেদিন তারও পরীক্ষা থাকতে পারে, তাহলে তুমি কীভাবে সেটা ম্যানেজ করবে? আর বোনসে তুমি যেসব জিনিস দেখবে, স্কালের সব বোনস আছে কিনা, থোরাক্সের সব বোনস আছে কিনা, আপার লিম্ব, লোয়ার লিম্ব, আর্টিকুলেটেড হ্যান্ডস অ্যান্ড ফুটস আছে কিনা, পেলভিক গার্ডেল বা হিপ বোনগুলো আছে কিনা, এসব জিনিস দেখে নেবে। সো বোনসে মূলত তোমার যে জিনিসটা দেখতে হয়, আর একটা বোনসটার ওয়েটটা একটু দেখতে হয়। তুমি একটা বোনস হাতে নিলে ফিল হলো খুব লাইট ওয়েট বোনসটা, অর্থাৎ ভেতরে বোনসটা ক্ষয় হয়ে গেছে। সো এরকম বোনস নেওয়া যাবে না। বোনসের ওয়েট চেক করতে হবে, বোনসটা কেমন। বোনসে আমাদের অনেক ধরনের জিনিস লক্ষ্য করতে হয়, সব ধরনের গ্রুপস আছে কি না, তোমার টিউবারকল বোঝা যাচ্ছে কি না, সব ধরনের ডিপ্রেশন এলিভেশন বোঝা যাচ্ছে কি না, কন্ডাইল বোঝা যাচ্ছে কি না, এই ধরনের জিনিসগুলো তোমার খেয়াল করতে হয়। সো এই মার্কগুলো সব আছে কি না ঠিক মতো, এগুলোতে ড্যামেজ হয়ে গেছে কিনা, এই জিনিসটা তোমার খুব ভালো করে চেক করে নিতে হবে। আর প্রাইসিংয়ের বিষয়টা, ওই যে বললাম এক্সপিরিয়েন্সড কাউকে নিয়ে যাও। এক্সপিরিয়েন্স কাউকে নিয়ে গেলে উনি তোমার বোনস সেট দেখে, বোনসের কন্ডিশন দেখে উনি কম্প্যারিজন করতে পারবেন যে সেই অনুযায়ী যে প্রাইস তোমার কাছ থেকে খোঁজা হচ্ছে তার জাস্টিফাইড কিনা। এ হচ্ছে বোনস বাইং গাইড। তো তুমি দেখে নেবে সব বোনস আছে কিনা, স্কালের সব বোনস আছে কিনা, প্যারাইটাল, অক্সিপিটাল, টেম্পোরাল, ফ্রন্টাল সব আছে কিনা, ম্যাক্সিলা, ম্যান্ডিবল সব আছে কিনা, টেম্পোরাল আছে কিনা, হাতের মধ্যে হিউমারাস, রেডিয়াস আলনা আছে কিনা, আর্টিকুলেটেড হ্যান্ডেড ফুট আছে কিনা, ফিবুলা ফিমার আছে কিনা, তারপর হচ্ছে ফিবুলা, টিবিয়া এসব আছে কিনা, তারপরে হিপ বোনগুলো আছে কিনা, তোমার ট্রাঙ্কের সাথে আপার লিম্বকে যে কানেক্ট করে ক্ল্যাভিকল আছে কিনা, স্কেপুলা আছে কিনা, রিপস 12 পেয়ার্স তো থাকে না, তবে টিপিক্যাল সব যাতে থাকে, ভার্টিব্রা সব আছে কিনা, এসব জিনিস তোমাকে চেক করে নিতে হবে। লাম্বার সেক্রাম আছে কিনা, এসব চেক করে তোমার নিতে হবে। এটা নিয়ে পরবর্তীতে তোমরা যদি জানতে চাও আমি বিশদ একটা ভিডিও বানাবো। আর আসো তোমার একটা বিষয়, স্টাডি সামথিং বিফোর ক্লাসেস স্টার্ট। ক্লাস শুরু হওয়ার আগে তুমি কিছু বিষয় চাইলে পড়ে রাখতে পারো, যেটা তোমাকে অন্যদের চাইতে এগিয়ে রাখবে এবং তোমাকে কনফিডেন্ট ফিল করাবে। তুমি চাইলে অ্যানাটমিক্যাল টার্মিনোলজিসগুলো শিখে রাখতে পারো। তুমি স্টার নাম তোমাদের প্রথম আইটেম হবে, স্টার নামটা পড়ে রাখতে পারো। পড়ে রাখলে তুমি অন্যদের চাইতে যেভাবে কনফিডেন্ট থাকবে, তাই প্রথম আইটেমটা তুমি যদি খুব ভালো করে মতো পাস করো বা 10-এ 7 বা 8 পেয়ে যাও, তোমার জন্য জিনিসটা খুশি হবে, একটা কী বলবো ভালো মেমোরি ক্রিয়েট হবে। সো স্টার নামটা তোমরা চাইলে এখন পড়ে রাখতে পারো। আরেকটা বিষয় আমার কাছ থেকে গতকাল একজন জানতে চেয়েছেন যে আইপ্যাড বা ল্যাপটপ কোনটা নেওয়া লাগবে কিনা, যেটা মেডিকেল স্টুডেন্টদের একটা কমন প্রশ্ন। শোনো, মেডিকেলে যারা আগেও পড়েছে, যখন আইপ্যাড ল্যাপটপ ছিল না, তারাও কিন্তু পাস করে গেছে। সো এটা তোমার অত্যাবশ্যকীয় কোনো জিনিস না, তাও যদি থাকে ভালো, কারণ প্রযুক্তি তো আমাদেরকে সবসময় আমাদের কাজকে সহজ করে দিয়েছে। সো যাদের ল্যাপটপ আছে ভালো, আইপ্যাড আছে আরও ভালো, দুইটাই আছে বা দুইটার যে কোনো একটা আছে, তাদের কাজ চলবে। না থাকলেও তোমাদের এই মুহূর্তে যে হুট করে কিনতে দরকার নেই, তোমার প্রয়োজন বুঝে ধীরে সুস্থ তুমি কিনতে পারো। তোমার মূলত পিডিএফ পড়ার জন্য বা তোমার নোটস মেকিংয়ের কারণে তোমার কাজে আসে এই আইপ্যাড বা ল্যাপটপ। আইপ্যাড মূলত তো তুমি যাতে পরবর্তীতে কিনে নিতে পারো। তোমার সবসময় তো সব মোটা বই ক্যারি করা সম্ভব হয় না, সেক্ষেত্রে একটা আইপ্যাড তুমি সাথে রাখতে পারো। সেক্ষেত্রে আইপ্যাড হিসেবে তুমি 9 Gen নিতে পারো, বা Air 5 নিতে পারো, বা Air 5 এখন মার্কেটে না থাকলে Air 6 নিতে পারো যদি একটু চিপসেট বেশি পাওয়ারফুল চাও। আর 9 Gen মোর দেন এনাফ নিতে পারো আইপ্যাড। এসব বিষয়ে সাজেশন লাগলে পরবর্তীতে তোমরা আমাকে জানাবে, আমি আরও বিশদভাবে বলার চেষ্টা করব। সো এই হচ্ছে আমাদের আজকের বিষয়। আজকের যেসব বিষয় নিয়ে কথা বলা ছিল সেগুলো তো বলে ফেলছি। বাইং বোনস বলে ফেলেছি, হাউ টু টেক কেয়ার অফ দ্যাম। বোনসটাকে একটা সুন্দর জায়গায় রাখবে যাতে পড়ে না ভাঙে, মাঝে মাঝে একটু পাউডার দেবে। আচ্ছা, বোনস নিয়ে একটা বিষয় হচ্ছে, পুরাতন গন্ধলা বোনস কিনবে না, কারণ বাসার সবাই ডিস্টার্ব ফিল করবে। তুমি চেষ্টা করবে মোটামুটি মার্কিং করা আছে, মার্কড বোনস, বেশি পুরাতনও না বেশি নতুনও না, এরকম দেখে নিতে। এছাড়া আর কি বিষয় আছে, হোয়াই ইউ নিড বোনস ফর স্টাডি। বোনস তো লাগবেই। তুমি মানুষের শরীরের গঠন সম্পর্কে জানতে গেলে তোমার বোনস লাগবে। তোমার স্ট্রাকচারাল ফ্রেমওয়ার্ক সম্পর্কে ধারণা পেতে গেলে, সেটা কীভাবে গঠিত হচ্ছে, কী কী অ্যাটাচমেন্ট আছে, কী কী রিলেশনস আছে, এসব জানতে গেলে তোমার নিজের হাতে নিয়ে দেখতে গেলে তোমার একটা বোনস সেট অবশ্যই লাগবে। এরপর তো মোটামুটি সব বিষয় আমরা আজকে কভার করেছি। সো এই হচ্ছে কথা। সবাই ভালো থাকবে, সবার যাত্রা শুভ হোক, সবার জন্য শুভকামনা। থ্যাংক ইউ।